শ্রী তাপস ভট্টাচার্য মহোদয়, বিশিষ্ট সমাজসেবী দুজন, এখানে তিনজন উপস্থিত আছেন আমাদের মাঝে। মঞ্চে শ্রী অসীম ভট্টাচার্য, শ্রী শ্যামল কুমার দেব, সজল চক্রবর্তী মহোদয় নিচে, এবং অন্যান্য ব্যক্তিবৃন্দ। এখান এই স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাগণ এবং যারা অভিভাবকরা উপস্থিত আছেন, এবং আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, এবং এই এলাকার যারা এলাকাবাসী গণ উপস্থিত, শিক্ষা দপ্তরের কর্মচারীগণ এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের আজকে 9 তারিখ, তো ন্যাচারালি জানুয়ারি মাসের 9 তারিখ হলেও 2026-এর যে নতুন করে বছর শুরু হলো, সেই উপলক্ষে আপনাদেরকে এই নতুন ইংরেজি বর্ষের শুভ কামনা করে আমার 2-4টে কথা আপনাদের সামনে রাখছি। আমি আমার পূর্ববর্তী বক্তা এখানে বলেছেন যে বাবুজি বিদ্যামন্দির কীভাবে এখানে শুরু হয়েছিল। এখানে 1952 সালের শেষের দিকে 1953-তে জানুয়ারিতে বিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে তার পথ চলা শুরু হয়, এবং এখানে স্বর্গীয় নবীনচন্দ্র চক্রবর্তী এই স্কুলটি স্থাপন করার জন্য প্রায় 1 কানির মতো জায়গা উনি দান করেছিলেন। আজকে অত্যন্ত ভালো লাগলো, ওনার যে বংশধর, যা আমার কাছে খবর এলো, প্রায় উনি বলতে ভাতিজা খুব সম্ভব, শ্রী দেবব্রত চক্রবর্তীকে আমরা এখানে সম্বর্ধনা দিলাম। এরকম বহু জায়গায় ত্রিপুরাতে আমি বহু জায়গায় যাই, এরকম 1951, 52, 53 বহু জায়গায় এরকম মানুষ মানে তারা কিন্তু বিদ্যালয় তৈরি করার জন্য তারা কিন্তু জমি দান করেছেন। তো এটা সত্যিই আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এবং তাদের পূর্ব ইতিহাস যদি আমরা দেখি, রাষ্ট্রবাদী যে চিন্তাধারা বা দেশ স্বাধীনতার সাথেও প্রায় ব্যক্তিগণই যুক্ত ছিলেন, এখানেও তার ব্যতিক্রম নয়। এবং এই স্কুলটি, এটা কিন্তু প্রাইমারি স্কুল ছিল প্রথমে, সেখান থেকে উচ্চ বুনিয়াদী স্তরে উন্নতি হয়। পরবর্তী সময়ে এই স্কুল স্থাপনে যাদের যোগদান, বিশেষভাবে যোগদান করেছেন, তাদের নামগুলো আমি উল্লেখ করছি। ভূপেশ চক্রবর্তী মহোদয় ছিলেন, সুরেন্দ্র দাস, ইন্দ্রকুমার দাস, কার্তিক চক্রবর্তী প্রমুখ। এখানে যারা আমার এই এলাকার যারা বিশিষ্টজনেরা আছেন, তারা নিশ্চয়ই এই নামের সাথে পরিচিত। এবং 1968 সালে এই স্কুলটিকে হাই স্কুলে আপগ্রেডেশন করা হয়। এবং এই স্কুলটা আমি অনেক জায়গায় যে পুরনো যেহেতু স্কুল হয়েছে, সেগুলোকে আমরা নতুনভাবে ডিমোলিশ করে নতুনভাবে আমরা তৈরি করছি। তো এখানেও তার যে দুর্বল পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার, সেটাকে ভেঙে আমরা দ্বিতল, এখন আপাতত দ্বিতল বিল্ডিং আমরা তৈরি করার চিন্তা ভাবনা করেছি, এবং সেইভাবে আজকে ভূমি পূজন হলো। আমি সব জায়গায় বলি, ভূমি পূজনে মাদারল্যান্ডকে যদি আমরা সম্মান না করি, তাহলে এই ভূমির মধ্যেই কিন্তু এই বিদ্যালয়টি স্থাপন হবে। আগের সরকার তো এগুলো ভূমি পূজন এসব বিশ্বাসও করতো না, আমরা তো এগুলো বিশ্বাস করি। তো মার কুলেই সব সৃষ্টি, মার কুলেই সব। তো সেই কারণে মাকে প্রণাম করে তারপরে আজকে আমরা এখানে সবাই মিলে প্রার্থনা করলাম, এবং স্কুলের আগামী দিন যেন সুন্দর চলে, পরিকাঠামো যেন ভালোই হয়। এবং যিনি কন্ট্রাক্টর, ওনাকে আমি বলবো যে ভালোভাবে যেন বিল্ডিংটা তৈরি করে। অন্য জায়গায় ভালো রোজগার আপনি করুন, কিন্তু স্কুলের বেলায় এটা মন্দিরের মতো, সেখানে সুন্দরভাবে একটু তৈরি করবেন, শক্ত পোক্ত যেন হয়, যেন এটা অ্যাটলিস্ট 50 ইয়ার্স বলে, যে কোনো বিল্ডিংয়ের তার আয়ু হচ্ছে 50 ইয়ার্স। কিন্তু আমাদের বয়সও যখন এখন দেখা গেছে অনেক দিন আয়ু বেড়েছে, এবং টেকনোলজির কারণে বিল্ডিংয়েরও কিন্তু আয়ু কিন্তু বেড়েছে। কাজে এমনভাবে বানান যাতে করে বিল্ডিংটার আয়ু কমসে কম 75 বছর থেকে 100 বছর হয়। তো এখন বর্তমানে এই 2024-এ আমরা যখন এই সরকারে এসেছি, এবং 2024-এ আমরা এটাকে ইংরেজি মাধ্যম স্কুলে রূপান্তরিত করেছি, সেই অনুযায়ী 2025 সালে এই বিদ্যালয়তে
বিদ্যালয়তে প্রথম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যম শুরু হয়েছে, পাশাপাশি বাংলাটাও চলছে। তো বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা কম, কিন্তু আশা করি আগামী দিন আরও ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে। এখানে শিক্ষক শিক্ষিকাও প্রায় 14 জনের মতো যা বলা হয়েছে। কিন্তু একটা খুব ভালো জিনিস আমি এখানে যা জানলাম, যে 2024 সালে এখানে পাশের সংখ্যা 100%, গুড, মানে আমি বলবো। এবং 25 সালে আবার একটু নেমে গেল, তো 93%। কিন্তু এতে কোনো মানে স্ট্যান্ডার্ডটা কিন্তু মেনটেন করেছে বলা যায়। তো আশা করি 100%ই থাকবে আগামী দিনও। এবং এখানে প্রায় 7 কোটি, অর্থাৎ 6,84,00,000 টাকা, এটা আমি স্পেশাল যখন আমার কাছে ফাইল আসলো, তখন এই রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ফান্ডের থেকে যখন এই স্কুলের বিষয়ে অনেকে আমাকে বলেছিল, তখন আমি বললাম যে ওই স্কুলটার মধ্যে আমরা যদি ইনভেস্ট করি তাহলে এই এলাকায় সুন্দর একটা স্কুল হবে, এই এত এলাকার সমস্ত লোকের একটা সুবিধা হবে। তাই সেখান থেকে সেটাকে আমি অ্যালোকেট করলাম এবং রাজ্যের পূর্ত দপ্তরকে এই কাজ করার জন্য দায়িত্ব দেওয়া হলো। আমাদের রাজ্যে আমরা বারবার যেটা বলছি যে নতুন ত্রিপুরা আমাদের গড়তে হবে। এবং আমাকে একটু আগে আমাদের মেয়র সাহেব বলছিলেন, আপনি তো এত ভূমি পূজন করছেন আর এত মন্ত্র উচ্চারণ করছেন যে আপনার তো মুখস্থ হয়ে গেছে সব জায়গায়। আমি বললাম হ্যাঁ, আগে এত মন্ত্রতন্ত্র কমই করতাম, কিন্তু এখন তো বলার আগেই পুরোহিত সাহেব যখন বলতেন তার আগে আমি দেখি মানে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমিও দেখলাম অনেকটা সাবলীল হয়ে গেছি। শিক্ষা আমাদের অত্যন্ত প্রয়োজন, শিক্ষা ছাড়া তো চলবে না, অন্ধকারে থাকলেই সমস্যা। আর শিক্ষার কিন্তু শেষ নেই, সারা জীবন শিক্ষা। এখনও আসার সময় পড়তে হয়েছে। আমরা যদি মনে করি যে আমি ডাক্তার হয়েছি আর সব জানি, তাহলে আমার মতো মানে কি বলবো, যে ইগনোরেন্ট পারসন আর কেউ হবে না। এভরিডে দ্য টাইম ইজ চেঞ্জিং, নলেজ ইজ চেঞ্জিং, প্রতিদিন আপডেট। এখানে যারা টিচাররা আছেন আপনারা নিজেরাও বোঝেন, পাঠ্য বইয়ে যা লেখা আছে তার বাইরেও কিন্তু, যে সিলেবাসের বাইরেও অনেক কিছু আছে শেখার। প্রতিনিয়ত এখন এআই এর যুগ চলে এসছে, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আপনি এক টিপ দেখবেন একদম স্ক্যান করে আপনাকে আপডেট নলেজ আপনাকে দিয়ে দেবে। আর আমরা যখন ক্লাস নিতে আসি তখন কিন্তু আমরা যখন ভাবি যে আমাদের স্টুডেন্টরা আমাদের থেকে কম জানে, তাহলে কিন্তু ভুল হবে। ধরে নিতে হবে আমার থেকে বেশি জানে, কাজেই আমার সেইভাবে যদি আমি যাই ক্লাসের ভিতর 45 মিনিটস যদি আমি ক্লাস নিই বা 50 মিনিটস, তো এমন যেন হয় যে স্টুডেন্টরা আমার কথা শোনার জন্য তারা যেন আকৃষ্ট হয়। তো নিজেকে সেইভাবে, আমরা জানি আমরা সাধারণ মানুষ, সকালবেলা উঠে নিজেকে তৈরি করে বাজার ইত্যাদি করতে হয়, কিন্তু পাশাপাশি একটু পড়াশোনাটাও কিন্তু করতে হবে। খালি গতানুগতিক, যেহেতু ওই এভার রেডির মতো যে আমি সব জানি সাবজেক্টে, সেটা হলে ভুল হবে। তাহলে গতানুগতিক স্টুডেন্টে কিন্তু প্রোডাক্টস বেরোবে। আমরা চাই এক্সিলেন্ট স্টুডেন্ট ত্রিপুরার থেকে প্রতিটা স্কুল থেকে বেরোয়, এবং সেই দিকে আমাদের যে সামাজিক স্তরে যখন কোনো স্টুডেন্ট গতানুগতিকের বাইরে যখন তার শিক্ষা প্রদান পাবে, তাতে করে কিন্তু সমাজের মধ্যে নিজেকেও কিন্তু প্রতিষ্ঠিত করবে। এবং আমি দেখেছি, আপনারাও নিজেরা দেখেন, যখন কোনো সামাজিক কোনো সমস্যা হয়, সেখানে কোনো শিক্ষিত ব্যক্তি যখন কিছু বলে, মানুষ কিন্তু তাকে শুনে। এবং এই কারণেই নিজেকে যত বেশি অন্ধকার থেকে মানে আলোর দিকে এবং অজ্ঞানতার থেকে জ্ঞানের দিকে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করব জ্ঞানের মাধ্যমে এবং প্রকৃত শিক্ষার মাধ্যমে, তাহলে নিজেকে কিন্তু সমাজে কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে পারব। এবং শিক্ষার মাধ্যমে আমাদের যে মাইন্ডসেট, আমাদের মনকেও কিন্তু সেট করা যায়, মাইন্ডের সেট করা। আমাদের কিন্তু মাইন্ড কিন্তু বড় ডেঞ্জারাস জিনিস, কখন যে কোন দিকে যাবে। এক সময় একজনের সাথে যদি অনেক দিন ধরে না কথা হয়, তাহলে মনে হয় যে আর আমার সাথে কথা বলছে না, কিন্তু আসলে কিন্তু এরকম না, রিলেশনটা মানে সবসময় থাকে। কিন্তু তারপরেও আমরা বলি মাঝে মাঝে ওর সাথে কথা বলা উচিত, গ্যাপ যাতে না থাকে। তো এটা একমাত্র প্রকৃত শিক্ষার মাধ্যমেই সেটা সম্ভব হবে। এবং শিক্ষার
যে দিগন্ত, সেটা কিন্তু স্কাই ইজ দ্য লিমিট, শেষ নেই। এত জিনিস মানে শিক্ষার বিষয়ে আছে। আমি প্রায়শ সব জায়গায় বলি যে সারা এখানে যে লাইব্রেরি যদি আমাদের থাকে, বিভিন্ন জায়গায় আমাদের লাইব্রেরি আছে, সেন্ট্রাল লাইব্রেরি, ডিস্ট্রিক্ট লাইব্রেরি ইত্যাদি, বা কলেজ স্কুলের লাইব্রেরি। বিবেকানন্দজি বলছেন যে লাইব্রেরি, সারা পৃথিবীর সমস্ত লাইব্রেরি যদি একসাথেও করো, এবং তার থেকে যে জ্ঞান তোমার ব্রেনের ভিতরে যে লাইব্রেরি আছে তার থেকেও মানে অনেক বেশি তোমার জ্ঞান, সেটাকে যে জ্ঞানের মাধ্যমে রোজ পড়াশোনার মাধ্যমে সেটাকে এক্সপ্লোর করা, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা নিজেরাই জানি না আমার মধ্যে ভগবান কি দিয়ে পাঠিয়েছে। এই যে দেওয়ার বিষয়ে তার যে কালচার করা, এই যে আমি বললাম মন্ত্র পড়তে পড়তে এখন আমি নিজেও সংস্কৃত বুঝি না ঠিকই, কিন্তু অ্যাটলিস্ট মুখস্থ তো হয়ে গেল যে অন্তত ঠিক ঠিক উচ্চারণটা হচ্ছে। এখন মনে হচ্ছে কেন সংস্কৃত কেন বুঝবো না, কিন্তু সময়ের সমস্যা। ককবরক কেন শিখবো না, তো ককবরকেরও ট্রাই। এখন মানে সবচেয়ে বড় আমাদের কাছে শত্রু হচ্ছে সময়। সময়ের সাথে তাল মিলিয়ে সব কিছু শেখা এটাও সমস্যা, কিন্তু এটাকে বাহানা যদি আমরা করি, বাহানা সময় কিন্তু ইচ্ছে করলে বের করা যায়। তাও মানে আমরা যদি সবাই চেষ্টা করি, এখানে স্টুডেন্টদের জন্য, আমাদের ভবিষ্যৎ যারা, তাদের জন্য এই স্কুল আজকে সেকেন্ড ফ্লোরে হোক বা দুতলাই হোক, তিনতলাই হোক, তাদের ইনফ্রাস্ট্রাকচার আমাদের দিতেই হবে। কিন্তু পাশাপাশি এখানে যারা টিচাররা আছেন তাদের এই জিনিসটা মনে রাখতে হবে, আমার যে যাদের জন্য আমি এখানে আছি তারা যেন আমাকে সারা জীবন মনে রাখে এবং নস্টালজিক একটা ফিল হয়। আমার মনে আছে আমি লখনৌ গিয়েছিলাম কিছুদিন আগে, প্রায় যাই মাঝে মাঝে। এখন ইউনিভার্সিটি হয়েছে, লখনৌ ইউনিভার্সিটি, কেজি ইউনিভার্সিটি হয়েছে। আমার এক টিচারের সাথে আমি প্রায় 82-83 বয়স হবে, ওনার বাড়িতে আমি গেছি, ওনার সাথে দেখা করলাম। এই যে একটা রিলেশন, ওনার কাছে যাওয়া কিছু পাওয়ার জন্য না, কিন্তু ওনার কাছে যে যাওয়া, এই যে নস্টালজিক একটা ফিল, স্যার আমাকে পড়িয়েছে, স্যার আমাকে মানুষ করিয়েছে। তো এই যে টিচারদের সাথে স্টুডেন্টদের যে একটা রিলেশন, মেডিকেল কলেজেও আমি যখন ছিলাম, এখনও আমার তো মনে থাকে না, অনেক জায়গায় যখন হসপিটালে যাই বলে স্যার আপনি তো আমাদের ক্লাস নিয়েছিলেন, এরকম। তো একটা আলাদা আত্মিক ফিল হয়। তো সেই কাজটা যখন আমরা মনোযোগ দিয়ে আমরা যদি করি, আগের যারা টিচার আছে এখনও কিন্তু আমরা যারা স্কুলের টিচাররা ছিলেন এখনও তাদের নাম কিন্তু আমরা মনে আছে, এখনও কলেজেরও যারা ছিলেন এক একজন বিখ্যাত নাম। তো সেই জায়গাটা ইভেন ডাক্তারদের বিলো, আমি টিচারদেরও বলছি না, ডাক্তারদেরও যাদের নাম এখনও কিন্তু মানুষ স্মরণ রাখে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা অনেকটা ডাইলিউট হয়েছে। তো নিজের জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করা, এটা কিন্তু নিজের কাছেই নির্ভর করে, আমি কতটুকু পরিশ্রম করব তার উপর। স্বামী বিবেকানন্দ বলেছেন মানুষের অন্তর্নিহিত যে পূর্ণতার যে বিকাশ, সেটাই হচ্ছে শিক্ষা। তো এটা তো স্টুডেন্টদের বোঝাতে হবে। এখনই যারা স্টুডেন্ট আছে আমার কথা কিন্তু একদমই মজা পাবে না, ওরা কিন্তু অস্থির, ওদের কিন্তু অস্থির। আমি দেখি যখন স্থিরতা আসে তখন গিয়ে ওই মন্দিরে যায়, মন্দিরে গিয়ে কথা শুনে, বিভিন্ন পাঠ শুনে, তখন এইসব পাঠ শুনে যে সময় তাদের দরকার সমাজে, তখন ওই পাঠগুলো কিন্তু শুনেনি, গিয়ে বসে থাকে। তো এই শুনে লাভটা কী হবে? ইয়াং জেনারেশন যারা আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেন যে আমাদের হিউম্যান রিসোর্স 18 ইয়ার্স থেকে 35 ইয়ার্স, বিশ্বের মধ্যে আগামী দিনে আমাদেরই রিসোর্স থাকবে, হিউম্যান রিসোর্স। বাকি সারা পৃথিবীর মধ্যে রিসোর্স কিন্তু কমে যাচ্ছে। তো আমাদের ভবিষ্যৎ তাদের কাছে, যে তাদেরকে প্রপারলি মানে এইগুলো বোঝানো, যে এখানে যারা টিচাররা আছেন আমি বলবো যে ক্লাসের মধ্যে পাঠদানের আগে অন্ততপক্ষে একবার মোরাল সায়েন্স সম্পর্কে একটু আলোচনা যদি হয়, মাঝে মাঝে অন্তত 5 মিনিটস মেডিটেশনেরও যদি আলাপ করেন, দেখবেন নিজেরও ভালো লাগবে, স্টুডেন্টদেরও ভালো লাগবে। এখানে সর্বপল্লী রাধাকৃষ্ণনজি কি বলেছেন, যে এডুকেশন টু বি কমপ্লিট মাস্ট বি হিউম্যানি, ইট মাস্ট ইনক্লুড নট অনলি ট্রেনিং অফ ইন্টেলেকচুয়াল বাট রিফাইনমেন্ট অফ হার্ট অ্যান্ড ডিসিপ্লিন অফ দ্য স্পিরিট। আপনারা সবাই জানেন যে এত বড় দার্শনিক আমাদের ভারতের, যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এডুকেশনিস্ট,
উনার এটা বক্তব্য। উনি এটাও বলেছেন নলেজ ছাড়া যদি কোনো অ্যাকশন করি তাহলে কিন্তু লাভের লাভ হবে না। অর্থাৎ আবার উল্টো দিকে আমি অ্যাকশন করলাম উইদাউট নলেজ, সেটাও কিন্তু বোকামি। অর্থাৎ ইংরেজিতে যেটা বলে নলেজ উইদাউট অ্যাকশন ইজ ইউজলেস অ্যান্ড অ্যাকশন উইদাউট নলেজ ইজ ফুলিশনেস। এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কাজে আমাদের যত বেশি আমাদের মানে পড়াশোনা করব তত বেশি কিন্তু আমরা আরও বেশি জানতে পারব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে শিক্ষা শুধু পাঠ্য বই পড়লাম সেটা কিন্তু জ্ঞান নয়। তাহলে মূল্যবোধ বিকাশ ও জাতি গঠনের যে একটা হাতিয়ার, সেটাই হচ্ছে শিক্ষা। আমি শিক্ষা নিলাম, আর শিক্ষার কারণে যদি সমাজের মধ্যে আমার কাজে আমি না আসি তাহলে এই শিক্ষার কোনো মূল্যায়ন নয়। আমি নিজেও ক্লাব ইত্যাদি করেছি, বহু লোককে আমি দেখেছি ক্লাবে আসতে চায় না, অনেকে ক্লাবে আসতে চায় না। ও যার নিজের বাজার করলো, একটা ফল টল কিনলো, আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যায়। তাহলে ওর বাড়ি ছাড়া এবং বাড়ির ভিতরে এরকম একটা বাতাবরণ, আরে ক্লাব তো যাদের জন্য ওদের জন্য, আমাদের জন্য না। তো ক্লাবের নামে সামনে লেখা থাকে সামাজিক সংস্থা। তো সামাজিক সংস্থার মধ্যে বহু ক্লাব, বিশেষ করে আগরতলা শহরের মধ্যে বেশিরভাগ ক্লাব আমার এই বিধানসভার মধ্যে। তো অনেকে ভয় পায়। তো এই যে ব্যক্তিগুলো আছে যারা শিক্ষায় শিক্ষিত, তাদেরকে কিন্তু ক্লাবে যদি আনা যায় তাহলে সমাজ কিন্তু দেখবেন যে অনেক যে সামাজিক বিষয়গুলো অনেক মানে উর্বর হবে, আমি নিশ্চিত। তারা কিন্তু মানে আসে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এগুলো কিন্তু আমাদের সবাইকে, এবং তাদের একটা ভয়ভীতি থাকে এইসব ঝামেলা থেকে যাবে। আর ঝামেলা না নিলে কোনো অবস্থায় সমাজের কাজেও আসবে না, ঝামেলা থাকবেই। এটা তো সাপ লুড্ডুর মতো, অনেকটা সাপ লুড্ডু, একদম জীবনটাই সাপ লুড্ডুর মতো। আপনি একবার আপনার ধরেন 100 বছর আপনার মানে 100 লেখা থাকে না সাপ লুড্ডুর উপরে, তো 100-এ যেতে যেতে একবার 30 থেকে নিচে নেমে যাচ্ছেন, একবার 40 গেছেন, আবার নিচে নেমে গেলেন, করতে করতে 100-এ আর পৌঁছলেন না। এরকম বহু লোক কিন্তু ইহলোক ত্যাগ করে চলে যায়। কাজে এর মধ্যে চেষ্টা আমাদের থাকতে হবে। ইটস এ গেম, লাইফ ইজ এ চ্যালেঞ্জ, অ্যান্ড সেই চ্যালেঞ্জের সাথে আমাদের চলতে হবে। আর অনেকে যখন বলে যে আমি 100 বছর পূর্ণ করেছি, আবার 100 বছর পূর্ণ করলো কিন্তু জীবনে কিছুই সমাজের জন্য কিছু লাভ করলো না, এরকম বহু কৃতি ব্যক্তি আছে, বিবেকানন্দ থেকে শুরু করে আমাদের যে বিভিন্ন যে কবি সাহিত্যিক, তাদের যদি আমরা জীবন দেখি, খুব অল্প সময়ের মধ্যে তারা এমন সব কীর্তি এখানে রেখে গেছেন, তাদেরকে এখনও আমরা স্মরণ করি। কাজেই একবারে বয়স বাড়লেই যে সব কিছু করবো সেরকম না। আমাদের এই স্কুলের, আমাদের ত্রিপুরাতে আমাদের প্রায় 3-4টা বোর্ড আছে এখানে, সিবিএসসি, আইসিএসসি, স্টেট বোর্ড, ওপেন স্কুলিং। এখন নতুন করে ওপেন স্কুলিং হয়েছে, এবং এক একটার সিবিএসসির যে কারিকুলাম সেটা কিন্তু একটা ইউনিফর্ম কারিকুলাম, অর্থাৎ এমফেসিস অন স্টেম মানে এটা সায়েন্স, এবং টি ফর টেকনোলজি, ই ফর ইঞ্জিনিয়ারিং, আর এম ফর ম্যাথমেটিক্স। এর উপর ভিত্তি করে ওদের যে কারিকুলাম তা সেইভাবে পড়ায়, অর্থাৎ তারা যাতে নিট এবং জি এগুলো যাতে পরীক্ষা ভালো করে দিতে পারে তার জন্য ওদের কারিকুলাম। আবার আইসিএসসি অনেকে পড়ান, আমরা কিন্তু না বুঝেই এগুলো কিন্তু আমাদের স্টুডেন্টকে এক জায়গায় পাঠিয়ে দিই। তো ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন, সেটাও কিন্তু কম্প্রেহেন্সিভ একটা সিলেবাস তাদের আছে। সেখানে তারা কি বলছেন, তারা ল্যাঙ্গুয়েজের উপরে স্ট্রং, তাদের যে এমফেসিস করে স্ট্রং অন ল্যাঙ্গুয়েজ, আর্টস অ্যান্ড সায়েন্স। এবং স্টেট বোর্ড, যে আমাদের এখানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যে বোর্ড, সেখানে কিন্তু আমাদের বা অন্যান্য স্টেট বোর্ডের, সেখানে রিজিওনাল বেসিস, সেখানে যে কালচার, সেখানের যে সংস্কৃতি, তার যে ভৌগোলিক বিষয়, সেগুলো ঢুকিয়ে তারপর বাকিগুলো করে। এখন যদিও সিবিএসসি স্টাইলে আমরা করছি। তো এখন আরেকটা নতুন ওপেন স্কুলিং, আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল বোর্ড। ইন্টারন্যাশনাল বোর্ড হচ্ছে বিদেশে যাওয়ার জন্য যে ধরনের গ্লোবাল এক্সপোজারের দরকার, সেই ধরনের আমরা ইন্টারন্যাশনাল বোর্ডসগুলোর মধ্যে অনেক গার্জিয়ান তার ছেলে মেয়েদের পাঠান। আর ওপেন স্কুলিং যেটা এখন নতুন করে বোর্ড হয়েছে, ওপেন স্কুলিং বোর্ড, আমাদের এখানে ওপেন ইউনিভার্সিটি হয়েছে বোর্ডের জন্য, স্কুল বোর্ডের জন্য আমাদের কাছে অনেকে অ্যাপ্লাই করছেন। যারা অনেকে আছে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে,
তারা স্কুলে যেতে পারবে না নিয়মিত, তাদের জন্য ওপেন স্কুল ব্যবস্থা করা হয়েছে। এবং এইভাবে কিন্তু সব দিক দিয়ে কিন্তু একটা কাভারেজ আছে যে শিক্ষা যেন সবাই নিতে পারে। এবং আপনারা দেখুন মাননীয় প্রধানমন্ত্রীজি যে বিষয়টা বেশি জোর দিয়েছেন, প্রায় 22 থেকে 23 বছর পরে যে এইভাবে যে এবড়ো খেবড়ো পড়াশোনা হচ্ছে, প্রপার এডুকেশন মানে হোলিস্টিক যে এডুকেশন সেটা সবাই দেওয়া যায়। আমরা দেখেছি এতে করে বিরোধীরা বহু হইচই করেছে কোনো অবস্থায়। আমরা নিজেরাও এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাশ করেছি বা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি। বাইরে গিয়ে আমরা কিন্তু খাপ খেতে পারতাম না, ওইখানকার সিলেবাসই আলাদা। যখন এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি শুরু করলো যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, কত রকমের বিরোধিতা, বিল পাস হলো, তারপরেও নানা রকম কথাবার্তা, ভিতরে একরকম বলে বাইরে এসে আরেক রকম বলে। এই যে এতে করে আমাদের যে ভারতের প্রাচীন যে ঐতিহ্য এবং আমাদের যে জ্ঞান চর্চার যেটাকে বলে উত্তরাধিকার এবং এর সাথে আধুনিক বিজ্ঞানের সেটাকে সংযোগ করে উনি এই ন্যাশনাল এডুকেশন বলেছেন। ন্যাশনাল এডুকেশন পলিসি এখন আমরা ত্রিপুরাতেও তার ইমপ্লিমেন্টেশন অলরেডি শুরু করেছি। সেখানে কি বলছেন, তার ইউনিকনেস ইন ন্যাশনাল এডুকেশন পলিসি, এটাকে বলছে কম্প্রেহেন্সিভ অ্যাপ্রোচ। এটা হচ্ছে ইনক্লুডিং এভরিথিং অর নিয়ারলি এভরিথিং দ্যাট ইজ কানেক্টেড উইথ এ পার্টিকুলার সাবজেক্ট। এরপর কি বলছেন, টু মেক ইন্ডিয়া এ গ্লোবাল নলেজ সুপার পাওয়ার, এমফেসিস হোলিস্টিক লার্নিং, ডিজিটাল ইন্টিগ্রেশন, ভোকেশনাল ট্রেনিং খুব ইম্পর্টেন্ট দিয়েছেন। খালি পড়লে হবে না, ভোকেশনাল ট্রেনিং যদি হয় ও বেরিয়ে সেরে তার নিজের কিন্তু সে রোজগারের ব্যবস্থা করতে পারে। তো এটার উপর আমরাও জোর দিচ্ছি। অ্যালাইনিং এডুকেশন উইথ 21st সেঞ্চুরি, প্রমোটস মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন। আমার আজকে এই সাবজেক্ট ভালো লাগছে না, ইচ্ছে করলে মানে ড্রপ আউটের বিষয় না, আমি অন্য আরেকটা সাবজেক্টও আমি নিতে পারি। কলেজে ওইগুলো শুরু হয়েছে এবং সার্টিফিকেট দেবে, কোনো জায়গায় ডিগ্রিও দেবে, অনার্স দেবে, এরকম করে খুব সুন্দরভাবে ব্যবস্থা করেছে। কিন্তু তার পড়াটা মিস হবে না, কিন্তু ফ্লেক্সিবিলিটি ইন সাবজেক্ট চয়েস। আমার মনে আছে আমার টিএমসির মধ্যে ত্রিপুরা মেডিকেল কলেজে আমাদের ত্রিপুরার এক ডাক্তারবাবু, উনি এসে হার্ট সার্জারির সম্পর্কে দেখাবেন, আমেরিকাতে থাকেন। তো ওনার সাথে যখন পরিচয় হলো, কি ব্যাপার, বলে আমি তো ইঞ্জিনিয়ার। আরে ইঞ্জিনিয়ার, আপনি হার্ট সার্জন? বলে ওখানেই সুবিধা আছে। এবং এত সুন্দর হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি উনি দেখালেন, মানে ভাবা যায় না। এই যে তার যে ইচ্ছেগুলো চেঞ্জ করা যায় অনেকটা ওই ধাঁচের, কিন্তু যারা বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলে এই ধরনের এই ন্যাশনাল এডুকেশন পলিসি কিন্তু ভারতবর্ষ এখন চালু হয়েছে। এবং আমরা দেখেছি ফোকাসেস অন ব্রিজিং লার্নিং গ্যাপস, প্রাইমারি স্টুডেন্টস ফর ইমার্জিং ফিল্ডস লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অন্যান্য যেসব ডিজিটাল সিস্টেম আছে, এই গ্যাপ যেন না থাকে, তার উপরে একদম কম্প্যাক্ট যাতে থাকে, সব বিষয়ে আমরা যেন পারদর্শী থাকে, অলরাউন্ডার যাকে বলে। এখন অলরাউন্ডার যুগ। ক্রিকেটেও আপনারা দেখেছেন শুধু খালি ব্যাটিং করলে এখন চলবে না বা বল করলে চলবে না, সব অলরাউন্ডার হলে তাকে চান্স দেবে। তো অলরাউন্ডারের সিস্টেমে এখন কিন্তু এনইপি স্টার্ট হয়েছে। আগে আমাদের ভারতবর্ষে মানুষ পড়াশোনা করতে আসতো আগে। আমরা কিন্তু এখন কিন্তু ছেলে মেয়েদের বাইরে যখন পাঠায়, আমরা ভাবি আমার ছেলে আমেরিকায় থাকে, ইউকেতে থাকে, কানাডা থাকে, কত নিজেকে গর্ববোধ করি। কিন্তু কত সমস্যার মধ্যে থাকতে হয় তাদেরকে। সেকেন্ড ক্লাস সিটিজেন, সেখানে কিন্তু নিজের বলে কিছু ফিল হয় না। আমি কিছুদিন আগে এখানে এই যে প্রবাসী বাঙালি বলি, তো প্রবাসী ত্রিপুরাবাসী করে একটা সম্মেলন করেছিলাম, আপনারা সবাই জানেন। প্রায় আমরা ভেবেছি 70 জনের মতো আসবেন, প্রায় 85 জনের মতো এসছে। এবং আপনারা শুনে অবাক হবেন, স্ব স্থানে তারা পৃথিবীর সব জায়গার থেকে এসছে এবং নিজেদের পয়সা খরচ করে কিন্তু ত্রিপুরাতে এসছেন, ইনভেস্ট করতে চাইছেন। কেউ সায়েন্টিস্ট ইত্যাদি, তারা এখানে ইনভেস্ট করবে। এবং তারা মানে অনেকে মানে এত আপডেটেড, তারা বিজনেসম্যান, ইন্ডাস্ট্রি। তো আমাদের কাছে কিন্তু একটা পুঁজি হয়েছে, কারণ তারা যেহেতু শিখরের সাথে জড়িত, ত্রিপুরার সাথে জড়িত, অন্যান্য যারা ইনভেস্টার্সরা আসে। কিন্তু
আমি আধিকারিকদের বলেছেন যে ওনাদের যে এক্সপার্টাইজ এবং ওনাদেরকে আমাদের যেহেতু ইনভেস্টার্স পলিসি হয়েছে, বিভিন্ন পলিসি আমাদের রয়েছে, তাদেরকে, এবং তারাও খুশি। এবং আমি যা শুনলাম এই খবর পেয়ে প্রায় নেক্সট টাইম যখন সেটা হবে প্রায় 300 থেকে 400 আরও লোক আসবে এখানে। তো তারা আমাদের ভবিষ্যৎ, তারা ত্রিপুরার জন্য কিছু করতে চায়, তাদের কাছে সেই প্ল্যাটফর্ম ছিল না, তারা আসবে এবং যতটুকু তাদের থেকে নেওয়া যায় ততই আমার মনে হয় আমাদের ত্রিপুরাবাসীর জন্য লাভ হবে। আমাদের এক সময়ে যে যে বিশ্বসভায় শ্রেষ্ঠ আসনে এডুকেশনের দিক দিয়ে আজকে নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল, তক্ষশিলা ছিল, বিক্রমশিলা ছিল, বল্লভী ছিল, উদন্তপুরী, তাছাড়া সারদা পীঠ এটসেট্রা, এই ধরনের প্রচুর ইউনিভার্সিটি আমাদের ছিল। সেগুলো ধ্বংস করে দিয়েছে। আমাদের এত বছর ধরে এখানে মুঘলরা শাসন করেছে, 200 বছর ইংরেজরা শাসন করেছে। এখন নতুন করে মাননীয় প্রধানমন্ত্রী সেগুলোকে পুনরুদ্ধার করছেন। নালন্দার যে আপনারা নিজেরা দেখেছেন সুন্দরভাবে সেটাকে পুনরুদ্ধার করছেন। সব একদিকে ধর্মস্থলগুলো পুনরুদ্ধার করছেন, রামলালাকে প্রতিষ্ঠিত করেছেন। ধর্মের দিক দিয়ে আজকে আমাদের যতক্ষণ ধরে আমরা আমাদের যে ভারতবর্ষের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, সেটাকে আবার নতুনভাবে চেনার একদিকে চেষ্টা করছেন, এবং আরেক দিক দিয়ে আজকে আমাদের শক্তিশালীও করছেন। আজকে অপারেশন সিন্দুর বলুন, আপনারা এই যখন বারবার পাকিস্তানরা আমাদের উপর আক্রমণ করেছে, যে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, এতে করে কিন্তু আমাদের ভারতবর্ষ কত শক্তিশালী হয়েছে সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। কাজেই বিভিন্নভাবে ডিপ্লোমেসি চলে এখন। আমেরিকা এখন মানে উন্মাদের মতো উল্টোপাল্টা বলছে, তো সেটাকেও কিভাবে করতে হয়, অনেকে ভাবে যে এইভাবেই বুঝি মানে মানে দেশ চালাতে হয়। 2014 আগে এই দেশ টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা ছিল। 2014 পরে উই আর অল ইন সেফ হ্যান্ড। প্রধানমন্ত্রী এরকম এক নরেন্দ্র আমাদের সারা পৃথিবীর মধ্যে যখন যখন উনি আমেরিকাতে গিয়ে উনি এই ধর্মসভার মধ্যে উনি কথা বললেন, পৃথিবীকে চিনিয়েছেন, সেই জায়গায় আরেক নরেন্দ্র এসে ভারতবর্ষকে আবার নতুনভাবে প্রতিষ্ঠিত করছে। তো আমাদের জন্য এটা একটা গর্বের বিষয়, এবং উপরওয়ালাই এইসব করেন। তো আমরা খুব উই আর ইন সেফ হ্যান্ড। আমরা আগামী দিন যে এই ধরনের যে শিক্ষানীতির থেকে অনেক কিছু আমরা জানব। আমাদের এখানে অনেক বিষয় আমরা কিন্তু এখানে শুরু করেছি ত্রিপুরাতে, যেমন নিপুণ কি ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং নিউমেরেসি, বেসিক শিক্ষা। আমরা তো অনেক সময় ক্লাসের মধ্যে যখন আমাদের সময়ে যখন দেখতাম, এগুলো নিশ্চয়ই আপনারাও মনে পড়ে, যে ঠিকভাবে রিডিং পড়তে পারতাম না। এই যে এর জন্য স্পেশাল যে নিপুণ আমরা একটা নতুন শুরু করেছি, রিডিং পড়া, লেখা এবং বেসিক যে ম্যাথ করা, তার উপরে আমরা এই 2 ইয়ার্স যে প্রাইমারি স্কুলে সেটা আমরা কিন্তু সেটা শুরু করেছি। 3 থেকে 7 বছরের যারা শিশু তারাই এই বয়সটা কভার করে, ক্লাস 1 থেকে 2। এটা নতুন একটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করছি, বিদ্যা সেতু মডিউল। সেটা কি, এটা 7 সপ্তাহের একটা ব্রিজ কোর্স, যারা প্রথম শ্রেণীর যারা শিক্ষার্থী আছে তাদের জন্য, এবং যাতে খেলার চলে সেটা শেখানো যায়। এরকম না ঠুকে না দেওয়া, যে জবরদস্তি করা যায়, কেন শিখিসনি, এমুক করিসনি, আছে না এরকম। কিন্তু তার ভিতর থেকে যে বের করে নেওয়া, সেটা কিন্তু যখন খেলার ছলে সেটা করা হয় তাহলে কিন্তু সেটার অনেক লাভ হয়। বিদ্যা সেতু মডিউল যেটা 7 সপ্তাহের আমরা করেছি, এবং এনসিইআরটি এসে আমাদের খুব ভূয়সী প্রশংসা করেছে যে এই ধরনের আপনারা প্রোগ্রাম আপনারা করেছেন। কারণ এই বিদ্যা সেতু মডিউলটা এই কারণে করা হচ্ছে, যেমন অনেকে আছে ডাইরেক্ট ক্লাস 1-এ এসে ভর্তি হয়, অনেকে আঙ্গনবাড়ির থেকে আসে, অনেকে ঘরের ভিতর পড়াশোনা করে আছে। তো তার এই যে 7 উইকের যে বিদ্যা সেতু, মানে বিদ্যার সাথে ব্রিজ করা, এই যে তার অ্যাক্লামেটাইজেশন করা, এই বিদ্যা সেতু মডিউল আমরা শুরু করেছি। সেম মিশন মুকুল, সেটাও অঙ্গনবাড়ি যারা আছেন, অঙ্গনবাড়ি কেন্দ্রের শিক্ষকদের তাদেরকে ট্রেনিং দেওয়া, যে তুমি যখন তাদেরকে প্রাইমারি সেকশনে পাঠাবে এবং মাঝে মাঝে স্টুডেন্টদেরকে নিয়ে আসায়, তো সেখানেও আমরা এই কাজটা করেছি।
আরেকটা নিপুণ কর্নার, বিভিন্ন স্কুলের কর্নারের ক্লাসের ভিতরেই নিজেদের তৈরি খুব কম পয়সায় কাগজের তৈরি বিভিন্ন নিজেরা তৈরি করছে, টিচারদের আমরা ট্রেনিং দিয়েছি স্কিল। এবং মানে আমি সেদিনও গিয়েছি, এত সুন্দরভাবে মানে গাণিতিক বলুন বা অন্যান্য যেসব আছে, সে নিপুণ কর্নার আমরা এটাকে বলে জাদুই পিঠারার যে এনইসির ন্যাশনাল এডুকেশন পলিসি, সেটাকে সামনে রেখে এতে করে স্টুডেন্টদের কিন্তু তাদের শিক্ষার প্রতি আগ্রহ জাগে। এবং প্রায় 10,000-এরও বেশি আমরা শিক্ষক শিক্ষিকাকে তার জন্য আমরা ট্রেনিং দিয়েছি। আমাদের টিএলএম একটা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, সেটাকে যে শিশুদের জন্য শ্রেণীকক্ষে ব্যবহারের একটা কম খরচে, যেটা আমি বললাম, সেই টিএলএমের জন্য প্রচুর পয়সা আমরা খরচ করছি। আরেকটা বিষয়, আমরা যে স্টুডেন্ট যখনই যে জন্মগ্রহণ করে আমরা ভাবি সবাই অ্যাভারেজ হবে, এরকম না। গড হ্যাজ ব্লেসড ইউ ফর সাম স্পেসিফিক পারপাস, এবং এক একজনের এক এক রকম ইউনিক বিষয় আছে, সেটা মোরাল সায়েন্সে থাকে। তো সহর্ষ একটা আমরা কার্যক্রম শুরু করেছি, এটাও একটা আনন্দদায়ক। সহর্ষের মাধ্যমে স্টুডেন্টকে বলার অভ্যাস করা এবং তার মধ্যে আসলে কি আছে সেটাকে বের করা। অনেক সময় দেখা যায় তার মানে যে বিষয়টা আমরা কোনো দিন তার মধ্যে একটা স্বপ্ন দেখার, সে অনেক কিছু চিন্তা ভাবনা করছে, সেটাকে এক্সপ্লোর করা। তো সেই কাজগুলো আমরা করছি। আমরা বিদ্যাজ্যোতি স্কুল অলরেডি 125টা করেছি। এই রেজাল্ট নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছে যে রেজাল্ট নেই। গত বছর প্রায় কিছু কিছু স্কুলে 100% রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি, এবং আগামী দিনে আরও রেজাল্ট আমরা দ্বাদশ এবং ক্লাস 10-তে রেজাল্ট ভালো হয়েছে, আগামী দিন আরও ভালো হবে। আমরা একটা সুপার 30 প্রকল্প আমরা শুরু করেছি, এবং সেই সুপার 30 আমরা পরীক্ষার মাধ্যমে 30 জন স্টুডেন্ট যারা আছে তাদেরকে সিলেক্ট করে তাদের যে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি, তাদেরকে বিভিন্ন কোচিং সেন্টারে মানে পড়ানোর সুযোগ করেছি। সেখানে এতে করে 8 জন ছাত্রছাত্রী আইআইটি পেয়েছে, 12 জন এমবিবিএস পেয়েছে, 13 জন এনআইটিতে পেয়েছে। এবং আমরা যারা এখানে মেয়েরা আছেন ক্লাস 9-এ যখন পড়বে সবাইকে বাইসাইকেল কিন্তু আমরা ফ্রি বাইসাইকেল আমরা দিয়েছি। এখন পর্যন্ত প্রায় 1,22,000-এর উপরে আমরা বাইসাইকেল দিয়েছি। গ্রামেগঞ্জে যদি আপনারা যান দেখবেন এত সুন্দর লাগে, মেয়েরা স্কুল থেকে এই বাইসাইকেল করে আসছে, এত ভালো লাগে। মানে এটা আগরতলা শহরে এতটা বোঝা যায় না, কিন্তু বাইসাইকেল আমরা দিচ্ছি। চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স, 703 জন মেধাবী যারা স্টুডেন্টরা আছেন তাদেরকে আইপ্যাড এবং ট্যাব দেওয়া হয়েছে। আমরা 84টি বিদ্যালয়কে পিএমশ্রী স্কুলে রূপান্তর করেছি। 12টি বিদ্যালয়কে 2025-এ আমরা সেটাকে হাই স্কুলে, এবং 8টি বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিকে আমরা সেটাকে আপগ্রেডেশন করেছি। এরকম বিভিন্ন বিষয়ে, যেমন আইসিটি প্রকল্প 1384টি বিদ্যালয়ে চালু করেছি। 435টি যেটা আমি বললাম যে স্কিল ডেভেলপমেন্ট, 435টি আরও স্কুলে আস্তে আস্তে করব। স্মার্ট ক্লাসরুম ভেরি ইম্পর্ট্যান্ট, 3D ডাইমেনশনে আপনি সমস্ত কিছু আপনি দেখতে পারবেন। তো এই প্রায় 1210টি স্মার্ট ক্লাস চালু হয়েছে। টিঙ্কারিং ল্যাব, এখানে বিভিন্ন ক্লাসের স্টুডেন্টরা যখন টিঙ্কারিং ল্যাবে ঢুকে তার ইনোভেটিভ আইডিয়া, সেটা ড্রোনই হোক বা অন্য কিছু নতুন কিছু আবিষ্কার করার যে সিস্টেম, 367টিতে আমরা শুরু করেছি। এরকম অনেক আমরা বিভিন্ন স্কিম আমরা এনেছি। এখানে আজকের যে আগে আমরা শুনতাম যে সাক্ষরতা মানে খালি সাইন করলেই নাকি রাজ্য সাক্ষরতার পূর্ণ সাক্ষরতা হয়, কিন্তু এখন কিন্তু এইরকম নয়। অনেক ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে তারপরে সাক্ষরতার দিক দিয়ে তাকে রাজ্য হিসাবে ঘোষণা হয়। আপনারা শুনে খুশি হবেন, 23শে জুন 2025-এ ঘোষিত হয়েছে ত্রিপুরা 3য় পূর্ণ স্বাক্ষর রাজ্য। এবং সেটা ইউনেস্কোর যে গাইডলাইন আছে যে 95% যদি সাক্ষরতার এই যে গাইডলাইন্স পূর্ণ করে তবেই পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে। এবং মিজোরাম এবং গোয়ার পরে আমরা কিন্তু 3য় রাজ্য, কিন্তু পপুলেশনের দিক দিয়ে আমরা কিন্তু অনেক বেশি। তো একের পর এক আমরা কাজ করে যাচ্ছি। এখানে বলা উচিত এগুলো, কারণ আগামী দিনে
যখন এখানে স্টুডেন্টরা আছেন তারা যখন বুঝবে এই সুযোগগুলো আছে, তারা এই সুযোগের কারণে তারা কিন্তু অনেকটা বেশি উদ্বুদ্ধ হবে, তারা নিজেদেরকে কম্পিটিশনে যোগদান করতে পারবে। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা একটা, সিবিএসসি এবং টিবিএসসি প্রায় 140 জনকে আমরা সিলেক্ট করেছি। তাদেরকে বিনামূল্যে আমরা মেধাবী ছাত্রীদের মেয়েদের আমরা একদিকে বাইসাইকেল দিয়েছি ক্লাস 9-এ, আরেক দিক দিয়ে মেয়েদের আমরা বিনামূল্যে স্কুটি প্রদান করেছি 140 টাকার মধ্যে। একের পর এক আমরা এইভাবে কাজ করছি। আগে তো পড়াশোনার জন্য আমাদের বাইরে যেতে হতো, কি হবে 12 ক্লাস পাস করে কোথায় যাব। আজকে ত্রিপুরাতে ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, স্টেট এমবিবি ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে, ন্যাশনাল সংস্কৃতি ইউনিভার্সিটি আছে, প্রায় 6-7 থেকে 7টা নতুন প্রাইভেট ইউনিভার্সিটি এসছে। মেডিকেল সিট আমাদের সময় 12টা থেকে 13টা ছিল, এখন হয়েছে কত 350, প্লাস আরও 100টা বাড়ছে, আমাকে যা বলা হয়েছে আরও 100টা বাড়বে। ডেন্টালের একটাই সিট ছিল, এখন হয়েছে 63টা। আমাদের বিএসসি নার্সিং 50 সিট, আমাদের বিএসসি নার্সিং আমাদের সরকারের তরফ থেকে, বেসরকারি তরফে কিন্তু আরও অনেকগুলো হচ্ছে। তাছাড়া গভর্নমেন্টের প্রাইভেট এনএম জিএনএম পড়ার সুযোগ রয়েছে, এগ্রিকালচার কলেজ, ভেটেনারি কলেজ, ফিশারি কলেজ, এনআইটি, টিআইটি ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, ল কলেজ এবং জেনারেল কলেজ প্রায় 28টার মতো হয়েছে। তো একের পর এক আমাদের এখানে এখন মেডিকেল হাব, যেমন হেলথ হাব হচ্ছে, আমরা ইউনিভার্সিটি করার জন্য এর মধ্যে আমরা চেষ্টা করছি যেটা একটা হেলথ ইউনিভার্সিটি করা যায় কিনা। ঠিক এডুকেশন দিক দিয়ে আমরা এডুকেশন হাব করব। আমাদের ভবিষ্যৎ, আমি যেটা বলছি যে ত্রিপুরা আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে অপারেশন সিন্দুরের পরে কি বলেছেন, নিউ ইন্ডিয়া, তা আমরা বলছি যে নিউ ত্রিপুরা। আর সেদিন গিয়ে তো আরেকটা অদ্ভুত লাগলো যে এডিসির একটা জায়গায় আমি গিয়েছিলাম, সেখানে বলছে নিউ এডিসি। এখানে আমাদের মেয়র সাহেব আছেন এখানে, তো আমাদের যে 20টা মিউনিসিপ্যালিটি আছেন, নিউ মিউনিসিপ্যালিটিও আগামী দিন হবে এবং নিউ আমাদের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত সেইভাবে হবে, সে আশা রেখে আমি আমার কথা বলছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। এবং আগামী দিন এই স্কুলের